আজকে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের রেগুলেশন অফ সিক্রেশন, মেকানিজম অফ অ্যাকশন, প্যারাথাইরয়েড হরমোনের কি অ্যাকশন অথবা ফাংশন, আর ক্যালসিটোনিন, এগুলো সম্পর্কে বলবো। আর বাকি থাকবে হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম হোমোস্টেসিস, এবং হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড কিছু ডিসঅর্ডার। এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। পুরোটা একসাথে পড়ালে বুঝতে অসুবিধা হবে, এই জন্য হচ্ছে ভাগ করে নিলাম আর কি। এখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন থেকে সিক্রেট হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস থেকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস হচ্ছে আর হচ্ছে 2 pairs of small endocrine glands situated to the back of the thyroid gland. থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে দুই জোড়া মানে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, ওগুলো থেকে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন অথবা প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হয়। এটা সিচুয়েশন হচ্ছে সিচুয়েটেড টু দি ব্যাক অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকে, এবং হচ্ছে 4 in নাম্বার। এটা কিন্তু তোমাদের ইয়েতে জিজ্ঞেস কর, ভাইতে জিজ্ঞেস কর প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কত মানে কয়টা থাকে। এটা হচ্ছে অনেকে বলে দুইটা থাকে, চারটা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে চারটা, 2 pairs of small endocrine glands। এটা মনে রাখবো, এটা হচ্ছে এমসিকিউ তে আসে যে প্যারাথাইরয়েড হরমোনের হচ্ছে সংখ্যা হচ্ছে চারটা, এবং এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে অবস্থিত। এখন আসলে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অল্প করে বলি। এটা হচ্ছে the parenchyma of the parathyroid gland is made up of the cells are arranged in cords. Parathyroid gland এর যে parenchyma তে যে সেলস গুলো থাকে, এটা কর্ডে হিসেবে অ্যারেঞ্জ থাকে, এবং দুটো মেইন টাইপ অফ সেল থাকে। there are two main types of cells in the parathyroid gland, একটা হচ্ছে চিপ সেল আর একটা হচ্ছে অক্সিফিল সেল। চিপ সেলটাকে প্রিন্সিপাল সেলও বলে। চিপ সেল আর অলসো কল্ড প্রিন্সিপাল সেল আর মাচ মোর নিউমেরাস ইন নাম্বার। মানে হচ্ছে প্রিন্সিপাল সেলটা হচ্ছে অথবা চিপ সেলটা হচ্ছে অক্সিফিল সেলের থেকে হচ্ছে বেশি পরিমাণে থাকে, নাম্বারে বেসিক্যালি বেশি থাকে, এবং সেই চিপ সেল থেকে হচ্ছে প্যারাথ হরমোন অথবা প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হবে। তাহলে এই হিস্টোরি স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। প্যারাথাইরয়েড হরমোন গ্ল্যান্ডে দুই ধরনের মেইন টাইপ অফ সেল থাকে, একটা হচ্ছে চিপ সেল, একটা হচ্ছে অক্সিফিল সেল, এবং চিপ সেলকে প্রিন্সিপাল সেলও বলে। এখান থেকে এই চিপ সেল থেকে হচ্ছে প্যারাথ হরমোন অথবা প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হয়। আর অক্সিফিল সেল হচ্ছে এরা হচ্ছে লার্জার দেন চিপ সেল। চিপ সেল থেকে হচ্ছে এরা লার্জার, নাম্বারে বেশি থাকবে চিপ সেল, কিন্তু মানে বড় হবে হচ্ছে অক্সিফিল সেল। এবং ফার্স্ট অ্যাপিয়ার এট পিউবার্টির সময় হচ্ছে এরা ফার্স্ট হচ্ছে অ্যাপিয়ার করে, এবং দেয়ার ফাংশন ইজ স্টিল নট ক্লিয়ার। এদের ফাংশন হচ্ছে ক্লিয়ার না, এটা অ্যাকচুয়ালি কি কাজ করে এটার ফাংশন ক্লিয়ার না। মেইনলি হচ্ছে চিপ সেল থেকে প্যারাথ হরমোন আসবে, অক্সিফিল সেল এটার কোনো ফাংশন ক্লিয়ার না, এটা পিউবার্টির সময় অ্যাপিয়ার করে, এবং মাছ লার্জার দেন চিপ সেল। এটা মনে রাখবো, এখান থেকে এমসিকিউ আসে। প্যারাথ হরমোন কোত্থেকে সিক্রেট হয়, এবং কয় ধরনের সেল থাকে প্যারাথ হরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। তারপর হচ্ছে স্ট্রাকচার, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ প্যারাথ হরমোন। স্ট্রাকচার হচ্ছে প্যারাথাইরয়েড, তোমরা আগে দেখছো হচ্ছে যখন পড়ানো হয়েছিল হরমোনের ক্লাসিফিকেশন। প্যারাথ হরমোন হচ্ছে একটা পলিপেপটাইড অথবা প্রোটিন হরমোন আর কি, কন্টেনিং 84 অ্যামাইনো অ্যাসিড এন্ড হ্যাভিং এ মলিকুলার ওয়েট অফ 9500। হচ্ছে প্যারাথ হরমোন একটা সিঙ্গেল চেইন পলিপেপটাইড, এটা হচ্ছে 84 অ্যামাইনো অ্যাসিড দিয়ে কন্টেইন করে, এবং হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 9500। সিনথেসিস কিভাবে সিনথেসাইজ হয়? প্যারাথ হরমোন is synthesized from a precursor molecule called pre-pro-parath hormone which contains 115 অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা কোত্থেকে সিনথেসিস হবে? এটা হচ্ছে সরাসরি প্যারাথ হরমোন হিসেবে সিনথেসিস হবে না, এটা প্রি-প্রো-প্যারাথ হরমোন হিসেবে ফার্স্ট সিনথেসিস হবে। এবং এটা ওই প্রি-প্রো-প্যারাথ হরমোনটা হচ্ছে 115টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, সেটা ভেঙে হচ্ছে পরে যখন প্যারাথাইরয়েড হরমোন হবে তখন ওটা 84 অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন থেকে আসবে, এবং যেটার মধ্যে 115টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। আর প্যারাথাইরয়েড হরমোনে হচ্ছে 84 অ্যামাইনো অ্যাসিড থাকে। সিক্রেশন হচ্ছে প্যারাথ হরমোন আমরা দেখছি কোত্থেকে সিক্রেট হয়, চিপ সেল থেকে সিক্রেট হয় বাই দি প্রসেস এক্সোসাইটোসিস ইন রেসপন্স টু ডিক্রিজ ইন প্লাজমা আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। যখন প্লাজমাতে আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে প্যারাথ হরমোন চিপ সেল থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে সার্কুলেশনে রিলিজ হয়। তার স্ট্রাকচার দেখলা কি? স্ট্রাকচার হচ্ছে এটা পলিপেপটাইড চেইন, এবং 84 অ্যামাইনো অ্যাসিড থাকে, মলিকুলার ওয়েট 9500 এন্ড সিনথেসিস হচ্ছে প্রিকাশন মলিকুল কল্ড প্রি-প্রো-প্যারাথ হরমোন, এবং যেটা হচ্ছে 115টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং রিলিজ হবে চিপ সেল থেকে, যেটা এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ হবে সার্কুলেশনে। এবং এটা স্টিমুলেশনটা আসবে কোত্থেকে? যদি প্লাজমাতে আয়োনাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যায়। এতটুকু তো নিশ্চয়ই বোঝা গেছে। এখন আসলে রেগুলেশন অফ প্যারাথ হরমোন সিক্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট রেগুলেশনটা। এটা হচ্ছে রিটেনও আসে, অথবা হচ্ছে ভাইবাতেও জিজ্ঞেস করে।
এখানে রেগুলেশনের 4টা রোল আছে। ফার্স্টটা হচ্ছে প্লাজমা আয়নাইজড ক্যালসিয়ামের রোল, সেকেন্ডটা হচ্ছে রোল ইন সেরাম ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন, থার্ড হচ্ছে রোল অফ প্লাজমা ফসফেট কনসেন্ট্রেশন, এবং ফোর্থ হচ্ছে রোল অফ ভিটামিন 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড, যেটা অ্যাক্টিভ ভিটামিন B3 সেটার রোল। আর হচ্ছে 4টা রোল রেগুলেশন অফ প্যারাথর্মাল সিক্রেশনে। রোল অফ ফার্স্ট রোল হচ্ছে প্লাজমা আয়নাইজড ক্যালসিয়ামের রোল। এটা হচ্ছে ইনভার্সলি রিলেটেড। The secretion of parathormone is inversely related to the plasma calcium concentration. ইনভার্সলি রিলেটেড মানে হচ্ছে ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে হচ্ছে প্যারাথর্মন সিক্রেশন বাড়বে, আবার ক্যালসিয়াম যদি বাড়ে তখন প্যারাথর্মন সিক্রেশন কমবে। এটা হচ্ছে ইনভার্সলি রিলেটেড মেইন কথা আর কি। ম্যাক্সিমাম সিক্রেশন occurs when plasma ionized calcium level falls below 3.5 মিলিগ্রাম। আচ্ছা, এখানে একটা ভুল আসছে, মিলিগ্রাম পার ডেসিলিটার হবে, ডিও চলে আসছে, মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা এখানে একটা মিস্টেক হয়েছে, মিলিগ্রাম পার ডেসিলিটার হবে, 3.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে হচ্ছে যখন হচ্ছে প্লাজমা আয়নাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের লেভেল 3.5 এর নিচে চলে আসবে তখন হচ্ছে লোকে প্যারাথর্মাল ম্যাক্সিমাম সিক্রেশন হবে। As the plasma ionized concentration rises, parathermal secretion progressively diminished. যখন প্লাজমা আয়নাইজড কনসেন্ট্রেশন হচ্ছে বাড়তে থাকবে তখন হচ্ছে প্যারাথর্মাল সিক্রেশন progressively মানে আস্তে আস্তে কমতে থাকবে, and reaches to a persistent low basal rate when ionized calcium reaches up to 5.5 milligram per deciliter. এটা ডেসিলিটার হবে, ডিও আসবে, এটা মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। তাহলে এখানে কথাটা বলছি কি যে যখন প্লাজমা আয়নাইজড কনসেন্ট্রেশনের লেভেল 3.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে অথবা নিচে হবে তখন হচ্ছে লোকে ম্যাক্সিমাম সিক্রেশন হবে প্যারাথর্মনে। যখন আস্তে আস্তে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়তে থাকবে তখন প্যারাথর্মনের সিক্রেশন আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা পারসিস্টেন্ট লো বেজাল রেটে চলে যাবে। যখন প্লাজমা আয়নাইজড ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন 5.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে তখন একটা প্যারাথর্মন একটা পারসিস্টেন্টলি লো বেজাল রেটে সিক্রেট হবে। Further rise in plasma ionized calcium level do not further decrease parathermal secretion. তার এখন 5.5 এর থেকেও যদি বেড়ে যায় প্লাজমা আয়নাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, কিন্তু সেটা হচ্ছে লোকে প্যারাথর্মাল সিক্রেশন আর কমাবে না, এটা ওই পারসিস্টেন্ট লো বেজাল রেটে সিক্রেট হবে। বুঝতে পারছো? মানে হচ্ছে 3.5 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে আসলে তখন প্যারাথর্মাল সিক্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন হচ্ছে লোকে প্লাজমা আয়নাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়বে তখন হচ্ছে প্যারাথর্মাল সিক্রেশন কমতে থাকবে, কমতে কমতে একটা নির্দিষ্ট একটা পারসিস্টেন্ট বেজাল রেটে যাবে। তখন যখন 5.5 মিলিগ্রাম পার ডেসিলিটারে আসবে তখন হচ্ছে একটা পারসিস্টেন্ট বেজাল রেটে যাবে, এবং যদি ক্যালসিয়াম কনসেন্ট্রেশন 5.5 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকেও বেড়ে যায় তো তারপরে হচ্ছে লোকে প্যারাথর্মাল সিক্রেশন আর কমবে না, ওই পারসিস্টেন্ট বেজাল রেটে সিক্রেট হবে। এটা হচ্ছে এই কথাটা, মানে এটা হচ্ছে রোল অফ প্লাজমা আয়নাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। এটা বুঝতে পারছো? দেখো এটা বুঝছো কিনা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড রোল হচ্ছে সেরাম ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন। মাইল্ড ডিক্রিজ ইন সেরাম ম্যাগনেসিয়াম, এটাও আয়নাইজড ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন স্টিমুলেটস প্যারাথর্মাল সিক্রেশন। যদি সেরামের ম্যাগনেসিয়ামের হচ্ছে কনসেন্ট্রেশন মাইল্ডলি ডিক্রিজ করে সেটা প্যারাথর্মাল সিক্রেশন স্টিমুলেট করবে। While severe decrease in serum magnesium concentration inhibit parathermal secretion and produces the symptoms of hypoparathyroidism. যদি প্লাজমাতে ম্যাগনেসিয়ামের লেভেল হচ্ছে কম মানে মাইল্ডলি ডিক্রিজ করে তখন হচ্ছে এটা প্যারাথর্মাল সিক্রেশনকে বাড়াবে, কিন্তু ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি সিভিয়ারলি ডিক্রিজ হয় তখন সেটা হচ্ছে প্যারাথর্মাল সিক্রেশনকে ইনহিবিট করবে, এবং সেটা তখন হচ্ছে লোকে হাইপোপ্যারাথর্মাল প্যারাথর্মাল মানে কমে গেলে কিছু সিমটম প্রডিউস হয়, সেই সিমটম গুলো তখন দেখা দিবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশনের রোল। মাইল্ডলি ডিক্রিজ করলে সেটা স্টিমুলেট করবে এবং সিভিয়ারলি ডিক্রিজ করলে সেটা প্যারাথর্মাল সিক্রেশনকে ইনহিবিট করবে। এটা সোজা আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সটে যাচ্ছি। রোল অফ প্লাজমা ফসফেট কনসেন্ট্রেশন। A rise in plasma concentration of phosphate causes an immediate fall in ionized calcium concentration, which in turn stimulates parathermal secretion. মানে ফসফেট কনসেন্ট্রেশন যদি প্লাজমাতে বাড়ে সেটা কি করবে, ক্যালসিয়াম কনসেন্ট্রেশনকে কমাবে। আমরা পড়ছি যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমলে হচ্ছে প্যারাথর্মাল সিক্রেশন বাড়বে। কথা হচ্ছে প্লাজমা ফসফেট কনসেন্ট্রেশন যদি প্লাজমাতে বাড়ে তাহলে প্যারাথর্মাল সিক্রেশনে বাড়াবে। প্যারাথর্মাল কি করে, ফসফেটকে হচ্ছে লোকে রিঅ্যাবজর্পশনে বাধা দেয়, মানে ফসফেট হচ্ছে লোকে ইউরিন দিয়ে হচ্ছে বের করে দেয়, ফসফেটুরিয়া করে, ফসফেটকে বের করে দিবে প্যারাথর্মন। এই জন্য হচ্ছে যখন ফসফেট কনসেন্ট্রেশন বাড়বে প্লাজমাতে তখন হচ্ছে প্যারাথর্মাল সিক্রেশনটাও বাড়বে। আর রোল অফ ভিটামিন 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন D3, এটা
এটার হচ্ছে মানে সংক্ষেপে হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন বি3 বলে, এবং এটার ফুল ফর্মটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিভেরল। ইট ইনহিবিট দি ট্রান্সক্রিপশন অফ প্যারাথরমোন জিন এন্ড ডিক্রিজ প্যারাথরমোন সিক্রেশন। এটা হচ্ছে লগে প্যারাথরমোনের যে জিনটাকে ট্রান্সক্রিপশনে হচ্ছে বাধা দিবে, এবং সেটা হচ্ছে লগে প্যারাথরমোন সিক্রেশনকে ইনহিবিট করবে। তাহলে হচ্ছে ভিটামিন ডি3 প্যারাথরমোন সিক্রেশনকে ইনহিবিট করে। তো 4টা রোল আছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমা আয়নাইজ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ইনভার্সলি রিলেটেড। ক্যালসিয়াম কমলে প্যারাথরমোন সিক্রেশন বাড়বে, ক্যালসিয়াম বাড়লে প্যারাথরমোন সিক্রেশন কমবে। ম্যাগনেসিয়াম একটা বললাম মাইল্ডলি কমবে, প্যারাথরমোন সিক্রেশন বাড়বে, এবং সিভিয়ারলি যখন ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন কমবে প্যারাথরমোন সিক্রেশন ইনহিবিট হবে। ফসফেট কনসেন্ট্রেশন বাড়লে প্যারাথরমোন সিক্রেশন বাড়বে। আর ভিটামিন ডি3 অথবা 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড এটা হচ্ছে প্যারাথরমোন সিক্রেশনকে ডিক্রিজ করবে। 4টা রোল রেগুলেশন অফ সিক্রেশন। বুঝতে পারছো এগুলা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে মেকানিজম অ্যাকশন। এই মেকানিজম অ্যাকশনটা হচ্ছে একটা সংক্ষেপে লিখে আনছে। এটা হচ্ছে তোমরা আগেও পড়ছো যে প্রোটিন হরমোন কিভাবে কাজ করে। প্রোটিন হরমোন হচ্ছে মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, টার্গেট সেলের সাথে টার্গেট সেলের মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং অ্যাক্টিভ করবে এডিনাইল সাইক্লেসকে টু লিভার সাইক্লিক সিএমপি। এই সাইক্লিক এএমপি কি করবে? এটা হচ্ছে লোকে ইনক্রিজ করবে হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামকে, যেটা হচ্ছে ফসফোরাইলেশন করবে প্রোটিনের। এভাবে মাধ্যমে মেকানিজম অ্যাকশন হবে। এটা জাস্ট এটা হচ্ছে মানে জানার জন্য আর কি লিখলাম, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এগুলো মেকানিজম অ্যাকশন যখন হরমোনের মেকানিজম অ্যাকশন হচ্ছে পড়েছিলাম তখন হচ্ছে এগুলো দেখছো যে প্রোটিন হরমোন কিভাবে কাজ করে। টার্গেট সেলের উপর রিসেপ্টরের সাথে বাইন্ড করে এডিনাইল সাইক্লেসকে স্টিমুলেট করে কাজ করবে। এখন আসে অ্যাকশন। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন অথবা ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন, এটা পরীক্ষাতে আসে, রিটেনে আসে, ভাইভাতে তো জিজ্ঞেস করেই। প্রাইম অ্যাকশন কি? প্রাইম অ্যাকশন মানে মেইন অ্যাকশন হচ্ছে দি প্রাইম অ্যাকশন ইজ টু এলিভেট দি প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন and to decrease the plasma phosphate concentration by acting on the 3 major target organs. তাহলে হচ্ছে প্রাইম অ্যাকশন অথবা মেইন অ্যাকশন হচ্ছে লোকে প্লাজমা আয়নের কনসেন্ট্রেশনকে বাড়ানো, প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনকে বাড়ানো, এবং হচ্ছে প্লাজমা ফসফেট কনসেন্ট্রেশনকে কমানো, এবং 3টা মেজর টার্গেট অর্গানের উপর কাজ করে। ডাইরেক্টলি কাজ করবে হচ্ছে বোন এবং কিডনির উপর, এবং ইনডাইরেক্টলি কাজ করবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপর। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। প্যারাথরমোন ডাইরেক্টলি কাজ করে কার উপর? বোন, কিডনি, এবং ইনডাইরেক্টলি কাজ করে জিআইটির উপর। এটা থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে রিটেনে, ভাইভাতে জিজ্ঞেসই করে। ডাইরেক্টলি কাজ করবে বোন এবং কিডনির উপর প্যারাথরমোন, এবং ইনডাইরেক্টলি কাজ করবে জিআইটি ট্র্যাক্টের উপর। এবং মেইন কাজই হচ্ছে এটা প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনকে বাড়ানো এবং ফসফেট কনসেন্ট্রেশনকে কমানো। এখন আসো বোনের উপর কিভাবে কাজ করে। অ্যাকশন অন দি বোন। 2টা ফেজে কাজ করবে, র্যাপিড ফেজ অফ ডিমিনারালাইজেশন আর স্লো ফেজ অফ ডিমিনারালাইজেশন। হচ্ছে লোকে অ্যাকশন অফ বোন, যে বোনের উপর যে ডাইরেক্টলি কাজ করে সেটা 2টা ফেজে কাজ করবে, র্যাপিড ফেজ অফ ডিমিনারালাইজেশন এবং স্লো ফেজ অফ ডিমিনারালাইজেশন। এখান থেকে শর্ট নোটও আসতে পারে যে বোনের উপর কিভাবে কাজ করে, তখন লিখবা যে হচ্ছে লোকে বোনের উপর 2টা ফেজে কাজ করে, 2টা ফেজে ইলাবোরেটলি লিখতে হবে তখন। এখন প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেটস ক্যালসিয়াম এন্ড ফসফেট রিসর্পশন ফ্রম বোন, causes decalcification or demineralization of bone which occurs in 2 phases. এখানে কথাটা কি বলছে? ক্যালসিয়াম এন্ড ফসফেট রিসর্পশন ফ্রম দি বোন, মানে বোন রিসর্পশন মানে হচ্ছে বোন থেকে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটকে বের করবে আর কি। রিঅ্যাবজর্পশন না, এটা রিসর্পশন। কথাটা দেখো তুমি, রিসর্পশন, রিঅ্যাবজর্পশন না কিন্তু। ক্যালসিয়াম এবং ফসফেটকে বোন থেকে এটা হচ্ছে লোকে মানে রিসর্পশন মানে হচ্ছে লোকে মানে বের করবে, মানে ডিক্যালসিফিকেশন অথবা ডিমিনারালাইজেশন করবে বোনের, এবং তার মাধ্যমে হচ্ছে ফসফেট এবং ক্যালসিয়ামকে বোন থেকে বের করবে। এবং সেটা 2টা ফেজে হয়, একটা হচ্ছে র্যাপিডলি হবে আর একটা হচ্ছে স্লোলি। র্যাপিড ফেজে কি হয়? র্যাপিড ফেজ হচ্ছে দিস ফেজ ইজ অলসো কল্ড অস্টিওসাইটিক অস্টিওলাইসিস। এই ফেজটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে অস্টিওসাইটিক অস্টিওলাইসিস। এখানে কি হয়? ইন দিস প্রসেস ক্যালসিয়াম ইজ ট্রান্সফার ফ্রম বোন ক্যানালিকুলার ফ্লুইড। ক্যালসিয়াম বোন ক্যানালিকুলার ফ্লুইড থেকে কোথায় যাবে? অস্টিওসাইট, ইনটু দি অস্টিওসাইটস এন্ড দেন ইনটু ইসিএফ। মানে এখানে এই র্যাপিড ফেজে কি হবে? র্যাপিড ফেজে প্যারাথরমোনটা কি করবে? ক্যালসিয়ামকে হচ্ছে লোকে বোন ক্যানালিকুলার ফ্লুইড থেকে অস্টিওসাইটে ট্রান্সফার করবে। অস্টিওসাইট হচ্ছে এটা হচ্ছে লোকে বোনের একটা হচ্ছে সেল। অস্টিওসাইট এটা হচ্ছে 2 ধরনের কাজ করে, এটা বোন ভাঙার কাজে ব্যবহৃত হয়, আবার বোন হচ্ছে রিমডেলিং কাজে ব্যবহৃত হয় অস্টিওসাইট। এবং সেখান থেকে হচ্ছে ইসিএফ এ নেবে। ইন দিস প্রসেস ফসফেট ইজ নট মোবিলাইজড অ্যালং উইথ ক্যালসিয়াম।
এই প্রসেসে শুধু ক্যালসিয়ামই হচ্ছে ইসিএফ এ যাবে, কিন্তু হচ্ছে ফসফেট মোবিলাইজ করবে না। তাহলে হচ্ছে র্যাপিড ফেজে শুধু ক্যালসিয়ামই হচ্ছে বোন থেকে ইসিএফ এ যাবে মেইন কথা, এবং সেটা হবে অস্টিওসাইটের মাধ্যমে। এই জন্য এটার নাম হচ্ছে অস্টিওসাইটিক অস্টিওলাইসিস, মানে অস্টিওসাইট গুলা হচ্ছে বোনকে ভাঙবে, অস্টিওলাইসিস করবে, করে মানে ওই ক্যানালিকুলার ফ্লুইড থেকে ইসিএফ এ নিয়ে যাবে ক্যালসিয়াম। এভাবে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে প্লাজমাতে বাড়বে যখন আপন দরকার হবে, আপন স্টিমুলেশন অথবা যখন প্রয়োজন হবে আর কি। এটা বুঝতে পারছো এই ফেজটা, র্যাপিড ফেজ অফ ডিমিনারাইজেশন? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে স্লো ফেজে কি হয়? স্লো, হ্যাঁ ম্যাডাম রিসরপশন আর রিঅ্যাবজর্পশন ম্যাডাম আপনি একটু বলবেন, মানে রিসরপশন অ্যাবজর্পশন মানে হচ্ছে লোকে না, মানে অ্যাবজর্ব করা আর কি। অ্যাবজর্পশন বাংলা কি হবে তোমরা তো বুঝতে পারো। আর রিসরপশন মানে হচ্ছে মানে ওই বোন থেকে আর কি এটা ইসিএফ এ নিবে আর কি। মানে বোনের মধ্যে যে ক্যালসিয়াম ফসফেট আছে, মিনারেল গুলো আছে, সেটা হচ্ছে বোন থেকে ভেঙে মানে প্লাজমাতে অথবা ব্লাডে সেখানে নিবে, সেটা হচ্ছে রিসরপশন আর কি। বুঝা গেছে? এটা রিঅ্যাবজর্পশন মানে যেমন আমরা দেখছি কিডনি টিউবওয়েলস গুলোতে দেখবে এখানে যে রিঅ্যাবজর্পশন হয়, মানে সেটা হচ্ছে ব্লাডের রিঅ্যাবজর্পশন হয়। কিন্তু এটা রিসরপশন হচ্ছে বোন থেকে, বোনে যে ক্যালসিয়াম অথবা মিনারেলস গুলো আছে অথবা ফসফেট আয়ন গুলো আছে সেখানে বোন থেকে ভেঙে মানে বোনকে অস্টিওলাইসিস করবে অথবা ইয়ে করে ক্ষয় হবে, সেখান থেকে হচ্ছে মানে ব্লাডে অথবা হচ্ছে প্লাজমা ইসিএফ যেখানে বলে সেখানে যাবে আর কি। এটাই হচ্ছে রিসরপশন। এখন হচ্ছে স্লো ফেজ অফ ডিমিনারাইজেশন। এই কথাগুলোর মধ্যে আছে দেখো, ডিক্যাসিফিকেশন, ডিমিনারাইজেশন। মানে হচ্ছে এটা ডি মানে কি, মানে হচ্ছে এটাকে ভাঙা অথবা এখান থেকে সরানো, মানে বোন থেকে। এখন হচ্ছে স্লো ফেজে কি হয়? স্লো ফেজ দিস ইফেক্ট রিকোয়ার্স সেভারাল ডেজ অফ এক্সপোজার টু প্যারাথরমোন। মানে এই ফেজটাতে হচ্ছে যখন প্যারাথরমোনে হচ্ছে অনেকদিন ধরে সিক্রেট হবে অথবা সেভারাল ডেজ অফ এক্সপোজার হবে বোনে, মানে প্যারাথরমোন বোন অনেকদিন ধরে প্যারাথরমোনের এক্সপোজারে আসবে, তখন হচ্ছে লোকে এই ইফেক্টটা স্লো ফেজ অফ ডিমিনারাইজেশন হবে। Parathormone stimulates the formation of new osteocytes from the osteoprogenitor, initiate process of bone resorption in which both calcium and phosphate are released from bone and are transferred to ECF. এটা আমি বলতেছি, প্যারাথরমোন হচ্ছে কি করবে, নিউ অস্টিওসাইট ফর্মেশন অস্টিওপ্রোজেনিটর সেল থেকে ইনিশিয়েট করবে, এবং সেটা আরেকটা প্রসেসকে ইনিশিয়েট করবে হচ্ছে বোন রিসাপশন। এই অস্টিওসাইট গুলো হচ্ছে লোকে কি করবে, বোন থেকে ক্যালসিয়াম ফসফেটকে ট্রান্সফার করবে ইসিএফ এ। এটাই হচ্ছে স্লো ফেজ। মানে যখন অনেকদিন ধরে প্যারাথরমোন সিক্রেশন হবে, সেই প্যারাথরমোন কি করবে, নিউ অস্টিওসাইটকে ফর্মেশন করবে ফ্রম অস্টিওপ্রোজেনিটর সেল। সেই সেটা কি করবে, আবার বোন রিসপশন প্রসেসকে ইনিশিয়েট করবে, মানে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটকে বোন থেকে রিলিজ করে ট্রান্সফার করবে হচ্ছে ইসিএফ এ। এটাই হচ্ছে লোকে স্লো ফেজ অফ ডিমিনারাইজেশন। বুঝা গেছে? এখানে প্রথমটাতে আমরা দেখছি হচ্ছে র্যাপিড ফেজে দেখলাম যে আমরা ক্যালসিয়াম শুধু হচ্ছে ইসিএফ এ গেছে, কিন্তু ফসফেট যায়নি। স্লো ফেজে বোন থেকে ক্যালসিয়াম ফসফেট দুইটাই হচ্ছে ইসিএফ এ যাবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম আমরা অ্যাকশন অন দি বোন। এখন আসো অ্যাকশন অন কিডনি। কিডনিতে কিভাবে কাজ করে? বোন এবং কিডনির উপর কাজটা হচ্ছে ডাইরেক্টলি। কিডনিতে কি করবে? ফার্স্ট হচ্ছে ইনক্রিজ ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন। প্যারাথরমোন ইনক্রিজেস রিঅ্যাবজর্পশন। এই যে এখানে আসছে রিঅ্যাবজর্পশন, ওখানে তোমরা পড়ছো হচ্ছে রিসরপশন, আর এখানে হচ্ছে রিঅ্যাবজর্পশন। প্যারাথরমোন কি করবে, তোমরা যে যখন ইউরিনারি সিস্টেম পড়ছো তখন দেখছো যে বিভিন্ন মানে কিডনি টিউবস গুলো থেকে আমাদের যে এসেনশিয়াল যে এগুলো থাকে বডির জন্য, সেগুলো রিঅ্যাবজর্পশন হয়, মানে যাতে ইউরিন থেকে এগুলো বের না হয়ে যায়। এই প্যারাথরমোন কি করবে, ক্যালসিয়ামকে কি করবে, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এবং ডিস্টাল টিউবুল অফ কিডনি থেকে রিঅ্যাবজর্পশন করবে, এবং এভাবে হচ্ছে বডিতে হাইপোক্যালসিমিয়া প্রিভেন্ট করবে, যাতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি না হয়। যদি কোনো কারণে দেখা গেল যে বডিতে কোনো কারণে ক্যালসিয়াম মানে ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, তখন কি করবে, প্যারাথরমোন সিক্রেট হবে, সেটা কি করবে, কিডনি থেকে কিডনির অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এবং ডিস্টাল টিউবুল থেকে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে, যাতে সেই ক্যালসিয়ামটা ব্লাড অথবা প্লাজমাতে গেলে হাইপোক্যালসিমিয়া প্রিভেন্ট হয়। এটা হচ্ছে কিডনির উপর ডাইরেক্টলি কাজ করলো। ইনহিবিশন অফ ফসফেট রিঅ্যাবজর্পশন দি প্রক্সিমাল টিউবাল। ফসফেটকে রিঅ্যাবজর্পশনে বাধা দিবে, মানে ফসফেটকে বের করে দিবে বডি থেকে, কিন্তু ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করবে। স্টিমুলেশন অফ রিঅ্যাবজর্পশন অফ ম্যাগনেসিয়াম বাই দি রেনাল টিউবুলস। ম্যাগনেসিয়ামকেও হচ্ছে রিঅ্যাবজর্ব করবে।
এবং স্টিমুলেশন অফ সিনথেসিস অফ 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। অ্যাক্টিভিটামিন D3 কে হচ্ছে সিনথেসিসকে স্টিমুলেট করবে প্যারাথর্মন। তাহলে এখানে কি করলো, কিডনির উপর ডাইরেক্টলি কাজ করলো কিভাবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করলো, ফসফেট রিঅ্যাবজর্পশনে ইনহিবিশন করলো, ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্পশন করলো এবং স্টিমুলেশন অফ সিনথেসিস অফ 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। কিডনির উপর এভাবে তাহলে ডাইরেক্টলি কাজ করে প্যারাথর্মন। এটা বুঝছো? দেখো বুঝা গেছে কিনা। জি ম্যাম। জি ম্যাম। এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো? এই কথাগুলো থেকে তোমাদের এমসিকিউ তে প্রত্যেকটা লাইন থেকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোত্থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়, কোত্থেকে হচ্ছে ওকে ফসফেটের কি করে, অ্যাবজর্পশন করে নাকি হচ্ছে লোকে অ্যাবজর্পশন করে না, ম্যাগনেসিয়ামের উপর কি কাজ করে, তারপর ছিল লোকে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল সিনথেসিস কোথায় হয়, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং রিটেনে তো পুরোটাই আসে। অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন রিটেনে পুরোটাই আসে এবং মানে অর্ধেক করেও আসতে পারে। এখন আসলে অ্যাকশন হয় ইন্টাস্টাইন অথবা জিআইটি ডিরেক্টেড, এটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাকশন করবে। প্যারাথর্মন greatly enhances both calcium and phosphate absorption from intestine indirectly by increasing synthesis of 125 dihydroxycholecalciferol in the kidney. কিডনিতে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল কে ইনক্রিজ করবে এবং সেটা ইনডাইরেক্টলি হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেট কে অ্যাবজর্পশনে হেল্প করবে। এটা হচ্ছে ইনডাইরেক্টলি, মানে এটা ডাইরেক্টলি করবে না প্যারাথর্মন, এটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল এর মাধ্যমে করবে, এই জন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাকশন। বুঝছো? এটা হচ্ছে প্যারাথর্মন কি করবে, আমরা দেখছি এখানে দেখছি কিডনিতে হচ্ছে প্যারাথর্মন 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল সিনথেসিস কে স্টিমুলেশন করছে এবং সেটা ইনডাইরেক্টলি সেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেট কে অ্যাবজর্পশন করবে। এটা হচ্ছে ইনডাইরেক্টলি করে, মানে সরাসরি প্যারাথর্মন ইন্টেস্টাইনের উপর কাজ করে না, সেজন্য হচ্ছে এটা ইনডাইরেক্ট অ্যাকশন। তাহলে এই প্যারাথর্মনের অ্যাকশন হচ্ছে তিনটাই, ডাইরেক্টলি কাজ করলো বোন এবং কিডনির উপর এবং ইনডাইরেক্টলি হচ্ছে জিআইটি ট্র্যাক্টের উপর। এটা বুঝতে পারছো? বুঝা গেছে এগুলা? আচ্ছা, এখন আসলে ক্যালসিটোনিন সম্পর্কে। ক্যালসিটোনিন তো তোমরা পড়ছিলা যে এটা হচ্ছে প্যারাফলিকুলার সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসাইজ হয়। এটা কিন্তু ক্যালসিটোনিন এখানে আসছে কেন, কারণ ক্যালসিয়ামের হোমোস্টেসিস অথবা ক্যালসিয়ামের রেগুলেশনে ক্যালসিটোনিন একটা রোল প্লে করে, এর জন্য এখানে ক্যালসিটোনিন আসছে। এই চ্যাপ্টারটার সাথে হচ্ছে ক্যালসিয়াম হোমোস্টেসিসটাও আসে, এটা আমি নেক্সটে পড়াবো, আজকে পুরোটা পড়ালাম না, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে এগুলা, এই জন্য। ক্যালসিটোনিনটা অল্প করে বলি। ক্যালসিটোনিনটা তোমরা জানো হচ্ছে সি সেল অথবা প্যারাফলিকুলার সেল অফ দি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসিস হয়। এটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোন মানে গ্ল্যান্ড থেকে আসে না, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে ক্যালসিটোনিন। এখন কি করে, এটা হচ্ছে মেজর ইফেক্ট অফ ক্যালসিটোনিন ইজ টু র্যাপিডলি লোয়ার দি প্লাজমা ক্যালসিয়াম লেভেল এন্ড অলসো ডিক্রিজ দি প্লাজমা ফসফেট লেভেল। তাহলে হচ্ছে আমরা দেখলাম কি প্যারাথর্মন হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়, কিন্তু হচ্ছে গিয়ে এখানে আর ফসফেট লেভেলকে কমায়। আর ক্যালসিটোনিন কি করে, দুইটাকে কমাবে, ক্যালসিয়াম লেভেলও কমাবে। যদি কোনো কারণে বডিতে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, ক্যালসিয়াম লেভেল হচ্ছে নর্মাল অপটিমাম লেভেলে থাকতে হবে, এটা হচ্ছে বেশি কমে গেলেও সমস্যা, বডির জন্য বেড়ে গেলেও সমস্যা। সেই অপটিমাম লেভেল মেনটেন করাটাই হচ্ছে গিয়ে হরমোন গুলোর কাজ আর কি, প্যারাথর্মন, ক্যালসিটোনিন। যখন আমরা ক্যালসিয়াম হোমোস্টেসিস পড়াবো তখন দেখবো কোনটা কি কাজ করে। ক্যালসিটোনিন হচ্ছে যদি কোনো কারণে বডিতে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তাহলে হচ্ছে এটা ক্যালসিয়াম লেভেল কমাবে এবং ফসফেট লেভেলকে কমাবে। তাহলে মনে রাখবো কি ক্যালসিয়াম আর ফসফেট লেভেল দুটাই কমায় হচ্ছে ক্যালসিটোনিন। এটা দুইটা ভাবে কাজ করবে, বোনের উপর কাজ করবে। বোনে কি করবে, এটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে, মানে বোন ভাঙ্গাকে ইনহিবিট করবে। বোন ভাঙলে কি হবে, বোন ভাঙলে হচ্ছে ক্যালসিয়াম ব্লাডে রিলিজ হবে, সুতরাং হচ্ছে এটা বোন ভাঙাকে ইনহিবিট করবে। তাহলে হচ্ছে বোনের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম গুলো বোনে থাকবে, ইসিএফে আসবে না। এভাবে হচ্ছে এটা প্লাজমা ক্যালসিয়াম লেভেলকে বাড়তে দিবে না। আর একটা হচ্ছে কিডনিতে কি অ্যাকশন করবে, ক্যালসিটোনিন ইনক্রিজ সিক্রেশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট ইন দি ইউরিন। ইউরিনের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট সিক্রেশনকে বাড়াবে।
This event also contributes in producing hypocalcemia hypotension. এটা হচ্ছে যদি বেশি বেশি কোনো কারণে ক্যালসিট্রিন সিক্রেট হয় তাহলে হচ্ছে লোক এটা কি করবে, ক্যালসিয়াম ফসফেটকে ইউরিন থেকে বেশি বেশি পরিমাণে বের করে দেবে। সেক্ষেত্রে হচ্ছে আবার মানে খারাপ ইফেক্ট হতে পারে, বডিতে হাইপোক্যালসিমিয়া অথবা হাইপোফসফেটেমিয়ার ইফেক্টও দেখা দিতে পারে। তাহলে হচ্ছে ক্যালসিটোনিনের কাজ কি? ক্যালসিটোনিন হচ্ছে প্লাজমা ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল দুটাকে কমাবে। বোনের মাধ্যমে একটা কাজ করবে, কিডনিতে কাজ করবে। বোনে হচ্ছে বোন ভাঙাকে ইনহিবিট করবে, মানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে। আর কিডনি দিয়ে হচ্ছে এটা কি করবে, ক্যালসিয়াম ফসফেটকে ইউরিনের সাথে বের করে দিবে, মানে রিঅ্যাবজর্পশন করবে না আর কি। এই হচ্ছে ক্যালসিটোনিনের কাজ। বুঝতে পারছো তোমরা? ম্যাডাম অ্যাকশন অন বোনটা একটু বুঝিয়ে দেন। মানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে প্রিভেন্ট করছে, মানে আমরা কি দেখছি, প্যারাথর্মোন হচ্ছে বোন রিসপশন করে, মানে হচ্ছে বোন থেকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট হচ্ছে ইসিএফ এ অথবা প্লাজমাতে নেয়। তা এখানে ক্যালসিয়াম এখানে ক্যালসিটোনিন কি করবে, অস্টিওক্লাস্টিক মানে বোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, তোমরা এই যে টার্ম গুলো তোমাদের প্রবলেম হয়, রিসপশন, অস্টিওক্লাস্টিক, এগুলো তোমরা তোমাদের একটু ইয়ে থেকে দেখে নিও, গুগল করে দেখে নিও অথবা হচ্ছে মেডিকেল ডিকশনারি থেকে দেখে নিও, তাহলে বুঝতে মানে সুবিধা হবে। যখনই তোমাদের কোনো কোনো টার্মে সমস্যা হয়, মেডিকেল রিলেটেড টার্মে দেখে নিবে। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে বোনকে ভাঙা থেকে প্রিভেন্ট করবে আর কি। তাতে হচ্ছে বোন ভাঙলে কি হবে, ক্যালসিয়াম রিলিজ হবে না, সে ক্যালসিয়ামটা ব্লাডে যাবে, তাহলে হচ্ছে সেখানে হচ্ছে ক্যালসিয়াম বেড়ে যাবে ব্লাডে। তো এখানে কি করবে, এটা বোনকে ক্যালসিয়াম মানে বোনকে ভাঙা প্রিভেন্ট করবে, তাহলে হচ্ছে ক্যালসিয়াম তো আর বোন থেকে রিলিজ হবে না। এটাই হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আর কি। বুঝতে পারছো? মানে বোন ভেঙে হচ্ছে বোন থেকে আজকে মানে ক্যালসিয়াম রিলিজ হবে না তখন আর কি। যদি বোন থেকে ক্যালসিয়াম রিলিজ হয়, সেটা ব্লাডে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম বেড়ে যাবে ব্লাডে। যখন ক্যালসিয়াম হোমোস্টেসিস ম্যাডাম কি আজকে মিটিং আছে? গুগল বলবো কে কল দিছে? কে সেই আপা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি রেগুলেশন অফ সিক্রেশন। আগে তো জানলাই, এগুলো তো জানলাই। রেগুলেশন অফ সিক্রেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, ভাইবাতেও জিজ্ঞেস করবে, এবং এখান থেকে যে কোনো এমসিকিউ হতে পারে, যে কোনো ধরনের এমসিকিউ এখান থেকে দিয়ে দিতে পারে প্রত্যেকটা লাইন থেকে। তারপর হচ্ছে এই অ্যাকশনটা তো খুবই ইম্পর্টেন্ট বললাম, বোনের উপর কিভাবে কাজ করে, তারপর হচ্ছে কিডনির উপর কিভাবে কাজ করে, ইন্টেস্টাইনের উপর কিভাবে কাজ করে। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকে মানে ভিটামিন D3 কিভাবে হচ্ছে লোকে সিনথেসাইজ হয়, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই মানে 125 ডাইহাইড্রক্সিকোলিক অ্যাসিড কিভাবে সিনথেসিস হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। এবং হচ্ছে ক্যালসিটোনিন সম্পর্কে জানলা, কেন ক্যালসিটোনিন জানতে হবে কেন, কারণ ক্যালসিয়াম হোমোস্টেসিসে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিটোনিনের রোল আছে, সেই জন্য। বোঝা গেছে তো আজকের এটা? বুঝা গেছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। নেক্সট ক্লাসে আমি বাকিটা পড়াই দিব, এবং তোমরা ক্লাসগুলো করবা, কারণ ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের পার্সেন্টেজ গুলো কিন্তু কাউন্ট হইতেছে, বুঝছো? এটা কিন্তু লেকচার ইয়েতে উঠবে, পার্সেন্টেজ কাউন্ট হবে, তোমরা প্লিজ ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। নেক্সট ক্লাসে আমি বাকিটা পড়াই দিব আর কি। এটা তোমরা পড়ে নিও, যতটুকু পড়াইছি ওটা তো পড়ে নিও, কারণ নেক্সট ক্লাসে ক্যালসিয়াম হোমোস্টেসিসের জন্য এটা বুঝতে হবে।